ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আমি সন্দীপ। 10 নম্বর এপিসোডে আপনারা শুনছেন রহস্য ও রোমাঞ্চে ভরপুর বেশ কয়েকটি কাহিনী। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা রেগুলার এই চ্যানেলকে ফলো করেন এবং গল্প শোনেন তাদের ধন্যবাদ। প্রথম গল্প হলো একটা ভৌতিক অভিজ্ঞতার গল্প। কোনো জায়গায় বেড়াতে গিয়ে যদি ভৌতিক অভিজ্ঞতার শিকার হতে হয়, সেটা কেমন লাগবে বলুন? তারা রহস্য ও রোমাঞ্চকর, তাই না? সুতরাং প্রথম গল্পটা হলো একটা ভৌতিক অভিজ্ঞতা। শুরু হচ্ছে প্রথম গল্প। তাপস, রিমি, জয় আর অমিত, এই 4 বন্ধু মিলে ঠিক করলো তারা একটু ভিন্ন ধরনের জায়গায় বেড়াতে যাবে। কলেজের ছুটি, সুতরাং এই সময়টাকে তারা বেশ উপভোগ করতে চায়, একটা ট্যুর করতে চায়। গ্রামের পাশে এক পুরনো জমিদার বাড়ির নাম শুনেছিল তারা। সেখানে কেউ রাত কাটাতে সাহস করে না। জায়গাটির নাম হলো বীরপুরের রাজবাড়ি। সেখানে নাকি রাতে আজব সব আওয়াজ হয়, আলো নিভে যায়, আর কেউ কেউ বলেছে তারা সাদা কাপড় পরা কোনো মহিলাকে দেখেছে। কিন্তু এই সমস্ত কথার কারণেই তাদের জায়গাটাকে বেশ রহস্য ও রোমাঞ্চকর বলে মনে হলো। তারা নতুন প্রজন্মের ছেলে, তারা ভাবলো এইগুলো তো একটা ঘটনা মাত্র, যেটা হয়নি হয়তো সেটাই বলা হয়েছে। তাদের বেশ রহস্য ও রোমাঞ্চকর মনে হলো জায়গাটা। সুতরাং তারা ঠিক করলো যে এই জায়গাতেই তারা বেড়াতে যাবে। অমিত বলল, একবার দেখিয়ে আসি, ভূতের ভয় পেতে নেই। সবাই তাতে রাজি হয়ে গেল। তারা বিকেলে রওনা দিল। সন্ধ্যার আগেই রাজবাড়িতে পৌঁছালো। জায়গাটা সত্যিই অদ্ভুত ও ভৌতিক। অন্ধকার ঘেরা চারপাশ, গাছপালায় ঢাকা, আর বাড়ির দেওয়ালে শ্যাওলা জমে গেছে। ভেতরে ঢুকতেই যেন একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে বয়ে গেল। প্রথমে তারা মজা করতে শুরু করলো। ঘরের ভাঙা আসবাবপত্র, পুরনো সব জিনিসপত্র দেখে তারা খুব হাসাহাসি করল, আর সাথে তারা ভয়ের গল্প বলছিল। তারা জায়গাটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করছিল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে পরিবেশ বদলাতে শুরু করল। হঠাৎ করে একটা আওয়াজ যেন তাদের মধ্যে শিহরণ জাগিয়ে দিল। তারা চারপাশ দেখতে লাগলো, কিন্তু সেরকম কাউকে দেখতে পেল না। আবার হঠাৎ করে কোথা থেকে একটা ঘর ঘর আওয়াজ শোনা গেল। জয় ভেবেছিল কেউ দুষ্টুমি করছে, কেউ ইচ্ছাকৃতভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তখন সে বলল, এই তোরা কি ভয় দেখানোর চেষ্টা করছিস? কিন্তু কেউ কিছু বলল না। তারা দেখলো বাড়ির করিডোরের শেষে একটা ঘর থেকে আলো ঝলমল করছে। সাহস করে রিমি বলল, চল তো দেখে আসি, ওই ঘরেতে আলো জ্বলছে কোথা থেকে। কিন্তু দরজায় পৌঁছাতেই হঠাৎ করে আলো নিভে গেল। তারপর হঠাৎ একটা চিৎকার শুনে সবাই থমকে গেল। তার পিছনে ফিরে দেখে রিমি নেই। ভয়ে কাঁপতে কাঁপতে তাপস আর অমিত একসাথে রিমিকে খুঁজতে শুরু করলো। তারা শেষমেশ দেখতে পেল রিমি একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে। তার মুখের দিকে তাকিয়ে তাপস চিৎকার করে বলল, ওরে বাবা, ওটা রিমি নয়। আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে রিমির কাঁধে স্পর্শ করলো। রিমি যেন সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেল। তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। কিন্তু তাদের বন্ধুকে ফেলে তারা যেতে পারছে না। তারা ওখান থেকে গেলে তাদের বন্ধুকে নিয়েই যাবে। তাই তারা মশাল জেলে আবার বাড়ির ভেতরে ঢুকলো।
বাড়ির ভেতরে ঢোকার সময় তারা দেখল সত্যিই সাদা কাপড়ে পরা কেউ একজন বাড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তাদের হাতে মশালে স্পষ্টভাবে না দেখা গেলেও তারা যেন ঠিক বুঝতে পারছে ওই জায়গায় কেউ আছে। কিন্তু তাদের মধ্যে একটা একতা কাজ করছিল যে আমাদের বন্ধুকে ওখান থেকে নিয়ে আসতে হবে। তারা সাহস করে এগোতে শুরু করলো। তারপর তারা সাদা কাপড় পরা মহিলাকে দেখতে পেল না। তারা সঙ্গে সঙ্গে রিমিকে ওখান থেকে তুলে নিয়ে বাড়ির বাইরে এলো এবং সেই রাতের মধ্যে তারা চারপাশে মশাল জেলে অপেক্ষা করতে লাগলো। জঙ্গল থেকে দুটো লাল চোখ তাদের দিকে দেখতে লাগলো। তারা ভয়ে এক জায়গায় জড়ো হয়ে দেখতে লাগলো যে কি ওটা। জয় আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলো একটা বিড়াল। সে বিড়ালটাকে তাড়িয়ে দিল এবং আবার সেই এক জায়গায় এসে অপেক্ষা করতে লাগলো কতক্ষণে সকাল হয়, কারণ রিমির জ্ঞান এখনও ফিরে আসেনি। তাদের মনে প্রশ্ন জাগতে শুরু করলো যে বাড়ির ভেতরে ওই সাদা কাপড় পরা মহিলাটা কে ছিল? এখানে কি সত্যিই ভূত আছে নাকি তারা ভুল কিছু দেখেছে? যদি ভুল কিছুই দেখবে তাহলে অদ্ভুত শব্দগুলো কে করছিল? এখানে কি কোনো আত্মা বন্দি আছে? তারা যতটা ভয় পাচ্ছিল তার থেকে বেশি তাদের মধ্যে কৌতূহল কাজ করছিল কি আছে ওই জায়গায়। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। রিমির জ্ঞান ফিরে আসলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আয়নার মধ্যে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছি। সে বলছিল আমার থেকে দূরে সরে যাও, এটা আমার বাড়ি, এখানে আমি কাউকে আসতে দেব না, তোমরা এখান থেকে চলে যাও। তারপর আমি অজ্ঞান হয়ে যাই আর আমার কিছু মনে নেই। সেদিনের পর থেকে তারা আর কখনো ভৌতিক বাড়ির দিকে যাওয়ার কথাও ভাবেনি। তবে তাদের মনে সবসময় একটাই প্রশ্ন, সত্যিই কি ওই বাড়িতে ভূত ছিল নাকি এটা তাদের কল্পনা? তো শুনলেন আজকের প্রথম গল্প। এর পরের গল্প শুরু হচ্ছে রাত 12:30 বাস। যে বাসে মানুষ উঠলে তাকে আর কেউ কোনো দিন দেখতে পায় না। তাদের মৃত্যু হয় কিভাবে? তাদের সবাই কি মারা যায় নাকি কেউ ফিরে আসে জীবন নিয়ে? ভয়ানক এক ভৌতিক কাহিনী। রাত 12:30 বাস। শহরের বাইরে ছোট্ট একটি গ্রাম, নাম রামপুর। সেখান থেকে শহরে যাতায়াতের জন্য বাস চলে দুটো, একটা দুপুর 12:30টায় আর অন্যটা রাত 12:30টায়। রামপুর গ্রাম থেকে শহরে যাতায়াতের জন্য রাত 12:30টার বাসই একমাত্র ভরসা রাতের যাত্রীদের জন্য। তবে বাসটি ঘিরে অনেক ভয়ানক গল্প প্রচলিত। গ্রামবাসীরা বিশ্বাস করেন এই বাসে যারা একবার চড়ে তারা আর সহজে ফিরে আসে না। ভৈরব সদ্য চাকরিতে যোগ দেওয়া তরুণ, এসব কথা পাত্তাই দেয় না। তাকে গ্রামে ফিরতে হলে ওই বাসেই চড়তে হবে। কাজেই ভয়ের কথা শুনে সময় নষ্ট করার বদলে সে রাতে অফিসের কাজ শেষ করে বাস স্টপে দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে বাসে ওঠার পর ভৈরব বুঝতে পারে গল্পগুলো একেবারে ভিত্তিহীন নয়। বাসের ভেতরে অদ্ভুত পরিবেশ, মৃদু লাল আলো জ্বলছে, যাত্রীরা হাতে গোনা, একজন বৃদ্ধা আর এক অদ্ভুত চেহারার লোক যিনি সারাক্ষণ তার নখ কামড়াচ্ছিলেন। বাস চলতে শুরু করলো। ভৈরব জানালার বাইরে তাকিয়ে দেখল রাস্তা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। চেনা গাছপালা বদলে গিয়ে অন্ধকারে ঢাকা এক জঙ্গল দেখা যাচ্ছে। সে ভয় পেয়ে বাস চালকের দিকে যেতে চাইল, কিন্তু বৃদ্ধা আচমকা তার হাত চেপে ধরে বললেন, চুপ করে বসে থাকো, কোনো কথা বলো না। ভৈরব থমকে গেল। যথারীতি সে তার গ্রামের স্টপেজে পৌঁছে গেল।
পরের দিন ভৈরব অফিস থেকে বের হয়ে আবার সেই বাসে চড়ল। এবার বাসের ভেতরে আগের চেয়েও অদ্ভুত অনুভূতি হলো। পুরো বাস যেন ঠান্ডায় জমে আছে, অথচ বাইরে গরম। বাসে মাত্র একজন যাত্রী ছিল, এক ছোট্ট মেয়ে। তার পরনে সাদা পোশাক আর হাতে একটি ছেঁড়া পুতুল। মেয়ে ভৈরবের দিকে তাকিয়ে মৃদু হাসল। তোমার নাম কি? ভৈরব জিজ্ঞাসা করল। মেয়েটি কোনো উত্তর দিল না। ভৈরবের মনে ভয় ঢুকে গেল, কিন্তু সেদিনও সে নিজের গ্রামের স্টপেজে পৌঁছে গেল। কিন্তু একদিকে যেমন তার মনে ভয় আর সন্দেহ ধীরে ধীরে মনকে আতঙ্কিত করছিল, তেমনই সে প্রতিদিন বাড়ি পৌঁছে যাচ্ছিল। রাত 12:30টার বাস নিয়ে রামপুরের যে ভয়ের গল্পগুলো প্রচলিত, তার মূল কেন্দ্রবিন্দু হলো সেই বাসে ওঠা যাত্রীদের অদ্ভুত এবং ভীতিকর মৃত্যু। বাসটি সাধারণ নয়, এটি এক অভিশপ্ত বাস। গ্রামবাসীরা বলে বাসটি শয়তানের নিয়ন্ত্রণে এবং এটি যাত্রীদের আত্মা কেড়ে নেয়। এই বাসে উঠলে প্রথমে যাত্রীরা অনুভব করে তারা কোথায় আছে তা ভুলে যাচ্ছে। তাদের চেনা রাস্তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নিজেদের পরিচয়ও ভুলতে শুরু করে। একসময় তারা বোঝে তারা আসলে আর বেঁচে নেই, কিন্তু তখন আর পালানোর কোনো উপায় থাকে না। বাসের ভেতরে ঘুরে বেড়ায় অদ্ভুত ছায়ামূর্তি। এগুলি সাধারণত মানুষের মতো নয়। তাদের লম্বা চোখ, তাদের লম্বা হাত, চোখহীন মুখ। বাসের ভেতরে একসময় যাত্রীরা অনুভব করে ছায়াগুলো তাদের শরীরের কাছাকাছি আসছে। ছায়াগুলো তাদের আত্মা চুষে নেয়, শরীর ফেলে রাখে অচেনা কোনো এক জায়গায়। ড্রাইভার, তার লাল চোখ আর অদ্ভুত হাসি, একসময় যাত্রীদের সামনে আসে। সে একটি প্রস্তাব দেয়, তোমার জীবন দিতে চাও নাকি অন্য কারো? যারা ভয় পেয়ে ভুল উত্তর দেয় তাদের জীবনের আলো নিভে যায়। ড্রাইভার হাসতে হাসতে বলে, তোমার আত্মা এখন আমার। কিন্তু তবুও নিয়ম মেনে প্রতিদিন চলে রাত 12:30টার বাস। কিন্তু কেউ জানে না এই বাস কোথা থেকে আসে আর এই বাসের শেষ গন্তব্যস্থল কোনটা। ভৈরবের ভয়ঙ্কর অভিজ্ঞতা তৃতীয় রাতে তার সাহসিকতায় বদলে যায়। বাসটাকে রামপুরের সীমানায় নামিয়ে দিলেও সে জানত এই বাসের রহস্য এখানেই শেষ নয়। পরের দিন গ্রামবাসীদের কাছে জানতে পারল বাসটি প্রতি রাতে রামপুরের বাইরে থাকা এক শ্মশানের উপর দিয়ে যায়। ভৈরব ঠিক করল এবার সে এই বাসের রহস্যের শেষ দেখে ছাড়বে। রাত 12:30টায় স্টপেজে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকলো এবং সে বাসে উঠে পড়ল। বাসটি এবার অন্যরকম অনুভূতি তৈরি করল। ভেতরে অদ্ভুত গন্ধ, যেন পোড়া কাঠ আর রক্তের মিশ্রণ। জানালার বাইরে তাকিয়ে ভৈরব দেখল বাস এবার কোনো অচেনা পথ ধরে শ্মশানের দিকে যাচ্ছে। এবার ভেতরে কোনো যাত্রী নেই, কেবল এক ড্রাইভার। ড্রাইভারের চেহারা এতটাই অদ্ভুত যে ভৈরব অবাক হয়ে তাকিয়ে থাকলো। বাস চলতে শুরু করলো। ড্রাইভার হঠাৎ বলে উঠল, তোমার সাহস ভালো, দুরাত টিকেছ। ভৈরব জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? ড্রাইভার আর কিছু বলল না। হঠাৎ জানালা দিয়ে ভৈরব দেখল বাসের চারপাশে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করছে। ছায়াগুলো যেন তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। ভৈরবের শরীর শিউরে উঠল। বাসের দরজার কাছে হঠাৎ দাঁড়িয়েছিল সেদিনের সেই ছোট্ট মেয়েটি, যার পরনে সাদা পোশাক, হাতে একটি পুতুল। মেয়েটি বলল, তোমাকে বাঁচতে হলে সঠিক পথ বেছে নিতে হবে, সময় শেষ হয়ে আসছে। ভৈরব ভয় পেয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো,
কোন পথ? তুমি কে? মেয়েটি হেসে বলল, আমি সেই যাত্রীদের একজন যারা এই বাসে হারিয়ে গেছে। কিন্তু আমি চাই না তুমি হারিয়ে যাও। বাস চলতে শুরু করলো। এবার বাস যেন একেবারে শূন্যে ভাসতে লাগলো। ভৈরব জানালা দিয়ে তাকিয়ে দেখল নিচে কুয়াশার মাঝে অসংখ্য মুখ চিৎকার করছে। তাদের কণ্ঠ ভেসে আসছে, তোমার সময় সময় শেষ। ড্রাইভার বাস থামিয়ে বলল, তোমার শেষ গন্তব্য, নেমে যাও। কিন্তু ভৈরব নামল না। ভৈরবকে বাঁচার সুযোগ দিয়েছিল তার সাহস। যাত্রীরা সাধারণত ভয় পেয়ে হেরে যায়, আর বাস তাদের সেই ভয় কাজে লাগিয়ে ধ্বংস করে। কিন্তু ভৈরব তার সাহস দিয়ে শয়তানি শক্তির এই খেলাকে হারিয়ে দিয়েছিল। ভয়কে অস্বীকার করাই বাসের অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায়। এই বাসে ওঠার সাহস যারা দেখিয়েছে তারা বেশিরভাগই আর কখনো ফিরে আসেনি। ভৈরব ভয়কে জয় করে বলল, আমি নামবো না। আমি জানি এই বাস আমাকে কোথাও আটকে রাখতে চাইছে, কিন্তু আমি হেরে যাব না। মেয়েটি হঠাৎ করে বলল, তোমার ভেতরের সাহসই তোমাকে বাঁচাতে পারবে। মনে করো তোমার পরিবার অপেক্ষা করছে, ভয়কে ভয় পেও না। ভৈরব জানালা দিয়ে বের হয়ে বাসের ছাদে উঠল। আশেপাশে শূন্যতা আর অন্ধকার। এক মুহূর্তে সে উপলব্ধি করল, যদি সে নিজের ভিতরের ভয়কে জয় করতে পারে তাহলে এই অশুভ শক্তি তাকে আটকে রাখতে পারবে না। সে জোরে চিৎকার করে বলল, আমি ফিরে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। হঠাৎ করেই বাসটি থেমে গেল। বাস শ্মশানের কাছে পৌঁছালো। তখন হঠাৎ করেই সমস্ত আলো নিভে গেল। ভৈরব দেখল বাস থেকে একের পর এক অশরীরী আত্মা নেমে যাচ্ছে। তারা সবাই শ্মশানের শুকনো গাছে ঝুলে পড়ছে। এই আত্মাগুলো একসময় মানুষের ছিল, কিন্তু বাসের অভিশাপে তাদের শাস্তি হয়েছে চিরকাল গাছে ঝুলে থাকার। বাস থেকে নেমে শ্মশানের ভেতরে ঢুকলো। চারপাশে গাছে ঝুলে থাকা আত্মাগুলো একসঙ্গে কাঁদছে আর চিৎকার করছে। কেউ বলছে, আমাকে মুক্তি দাও। কেউ বলছে, আমার আত্মা হারিয়ে যাচ্ছে। হঠাৎ বাসের ড্রাইভার তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল। ড্রাইভার বলল, তুমি খুব সাহস দেখিয়েছ, কিন্তু এই বাসকে থামানোর ক্ষমতা তোমার নেই। এই শ্মশান আমার, এই আত্মারা সব আমার। ভৈরব বুঝল তাকে এখনই কিছু করতে হবে। সে চারপাশে খুঁজতে লাগলো। শ্মশানের মাঝখানে এক পুরনো পাথরের মূর্তি ছিল, যেটি গ্রামবাসীরা বলে শয়তানের অভিশাপের কেন্দ্র। গ্রামবাসীদের কাছ থেকে শুনেছিল মূর্তির নিচে ছিল এক পুঁথি, আর সেখানেই নাকি লেখা আছে অভিশাপ ভাঙার মন্ত্র। ভৈরব তাড়াতাড়ি সেই মূর্তির নিচে থেকে লেখা পুঁথিটা বার করলো। ভৈরব মন্ত্রটি পড়তে শুরু করলো। ড্রাইভার ভয়ানক চিৎকার করে উঠল। শ্মশানের আত্মারা ধীরে ধীরে গাছ থেকে নেমে আসতে লাগলো। বাসটি কাঁপতে শুরু করেছে, যেন সেটি আর টিকতে পারছে না। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাসটি এক ভীষণ বিস্ফোরণে উধাও হয়ে গেল। আত্মারা একে একে মুক্তি পেল। শ্মশানটি শান্ত হয়ে গেল, আর তার পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কুয়াশার চারপাশ সরে গিয়ে দেখা গেল ড্রাইভার আর মেয়েটি নেই। বাসটি যেন নিজে থেকেই অদৃশ্য হয়ে গেল। ভৈরব গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানালো অভিশাপ শেষ। রাত 12:30টার বাস আর কখনো আসবে না। শ্মশানের আত্মারা মুক্তি পেয়েছে, আর ড্রাইভার চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে। তবে গ্রামবাসীরা আজও বলে গভীর রাতে শ্মশানের পাশ দিয়ে গেলে বাতাসে মাঝে মধ্যে কান্নার মতো শব্দ শোনা যায়। তারা বিশ্বাস করে বাসের ছায়া হয়তো এখনও কোথাও ঘুরে বেড়ায়, নতুন শিকার খুঁজতে। তবে সেই বাস আর কখনো গ্রামে দেখা যায়নি। ভৈরবের গল্প গ্রামের মানুষের মনে আজও জলজল করছে। শুরু হচ্ছে পরের গল্প, অঘরীর মায়াজাল থেকে কিভাবে গ্রামবাসীদের রক্ষা করবে কাল শক্তি।
এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক ভয়ানক তান্ত্রিক। নাম তার কালশক্তি। কালশক্তি ছিল অতুলনীয় ক্ষমতার অধিকারী। ভূত, প্রেত, আত্মা সবই তার আদেশে বশীভূত থাকত। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা ও ভয়ের চোখে দেখত, কারণ কালশক্তি ছিল তাদের রক্ষক। রাতের আঁধারে যখন দুষ্টু আত্মারা গ্রামে হানা দিত, তখন কালশক্তি তার মন্ত্রতন্ত্র দিয়ে তাদের বশীভূত করত এবং গ্রামবাসীদের রক্ষা করত। কিন্তু সমস্যা শুরু হলো যখন গ্রামে এক অঘরী প্রবেশ করল আর কালশক্তিকে পালাতে বাধ্য করল। কালশক্তি শক্তিশালী হয়েছিল তার কঠোর সাধনা এবং একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে। কালশক্তি তখন যুবক। তখন সে গুরু মহাদেবের শিষ্য হয়। কালশক্তি গভীর অরণ্যে গিয়ে বছর বছর কঠোর তপস্যা করেছিল। সে দিনরাত মন্ত্র জপ করত এবং তন্ত্র শক্তির গভীর জ্ঞান অর্জন করত। তপস্যার এক পর্যায়ে গভীর রাতে সে এক অলৌকিক স্বপ্ন দেখে। স্বপ্নে দেবতা শিব তাকে বলেন যে অরণ্যের এক গোপন গুহায় একটি শিবলিঙ্গ রয়েছে, যা অশুভ শক্তিকে বশীভূত করতে পারে। কালশক্তি সেই গুহা খুঁজে পায় এবং শিবলিঙ্গটির সামনে আরও 3 বছর উপবাস করে তপস্যা চালায়। তার কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে দেবতা শিব তাকে বর দেন এবং বলেন, এই শক্তি তোমাকে দান করলাম, তবে মনে রেখো, তুমি যদি এ শক্তি অপব্যবহার করো তবে তা চিরতরে হারিয়ে যাবে। দেবতা শিব তাকে পঞ্চমন্ত্রের জ্ঞান দেন, যা ভূত, প্রেত এবং দুষ্টু আত্মাদের বশীভূত করতে সক্ষম। এই মন্ত্র এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীতে আর কেউ তা আয়ত্ত করতে পারেনি। কালশক্তি শিবলিঙ্গের শক্তিকে ব্যবহার করে বিশেষ তন্ত্র যন্ত্র তৈরি করে। এগুলি ছিল তার রক্ষা কবচ। এই যন্ত্রগুলো তাকে আক্রমণ থেকে রক্ষা করত এবং তার মন্ত্রের ক্ষমতা বাড়িয়ে দিত। এভাবেই কালশক্তি এক সাধারণ মানুষ থেকে অতুলনীয় শক্তিশালী তান্ত্রিক হয়ে ওঠে। তবে তার শক্তির শর্ত ছিল নিজের স্বার্থে বা অশুভ কাজে এ শক্তি ব্যবহার করলে তা তাকে ছেড়ে যাবে। তবে একদিন একটি অশুভ পূর্ণিমার রাতে কালশক্তির ওপর এক দুর্ভাগ্য নেমে আসে। গ্রামে এক দুষ্টু তান্ত্রিক আসে, যার নাম ছিল অঘরী। অঘরী কালশক্তির ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। অঘরী কালো মন্ত্র ব্যবহার করে কালশক্তির সমস্ত ক্ষমতা চুরি করে নেয় এবং কালশক্তিকে দুর্বল করে দেয়। শক্তিহীন কালশক্তি গ্রাম ছেড়ে গভীর অরণ্যে পালাতে বাধ্য হয়। অঘরী আর তার আত্মারা গ্রামে ত্রাস সৃষ্টি করতে থাকে। গভীর অরণ্যে আশ্রয় নিয়ে কালশক্তির নিজের অতীত নিয়ে ভাবতে থাকে। তার ক্ষমতা হারানো মানে শুধু নিজের নয়, গোটা গ্রামের বিপদ। তখন সে আবারও এই তপস্যা শুরু করে। সেই শিবলিঙ্গের কাছে ফিরে গিয়ে সে নতুন করে ধ্যান করে এবং পঞ্চমন্ত্রের এক নতুন স্তর আয়ত্ত করার চেষ্টা করে, যা তাকে আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু তবুও কি সে অঘরীকে হারাতে পারবে? অঘরী এদিকে গ্রামবাসীদের উপর অত্যাচার করেই চলেছে। কালশক্তি তার শিক্ষা থেকে বুঝেছিল শক্তির আসল অর্থ হলো তা সঠিক পথে ব্যবহার করা। এই জন্য সে গ্রামবাসীদের রক্ষক হয়ে ওঠে এবং শান্তি প্রতিষ্ঠা করে। কিন্তু অঘরী ছিল এক দুষ্টু তান্ত্রিক, যার একমাত্র লক্ষ্য ছিল ভয়, অশান্তি এবং ক্ষমতা দখল। তার কাছে ছিল এমন এক শক্তি
যা তাকে ভূত পেত এবং অশুভ আত্মাদের নিয়ন্ত্রণ করতে দিত। সে নিজের স্বার্থে এই শক্তি ব্যবহার করত। গ্রামবাসীদের জীবনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অঘরী তার শক্তিশালী মন্ত্র এবং কালো যন্ত্র দিয়ে বিভিন্ন দুষ্ট আত্মাকে বন্দী করেছিল। এই আত্মাগুলো ছিল ভয়ঙ্কর, শারীরিক আকারে অদৃশ্য হলেও মাঝে মাঝে তারা ছায়ার মতো ফুটে উঠত। অঘরী তাদের দিয়ে গ্রামবাসীদের ঘরবাড়ি ভাঙা, ফসল নষ্ট করা এবং রাতের বেলা গা ছমছমে আওয়াজ তৈরি করিয়ে গ্রাম জুড়ে ভীতি ছড়িয়ে দিত। অঘরী শ্মশানে গিয়ে মৃতদেহগুলোর ওপর মন্ত্র প্রয়োগ করে তাদের জীবন্ত করে তুলত। এই প্রেত সৈন্যরা গ্রামের মানুষদের আক্রমণ করত। রাতে তাদের হিংস্র চিৎকার শুনে কেউ ঘর থেকে বেরোতে সাহস করত না। এসব প্রেতরা গ্রামবাসীদের পশু পাখি, গবাদি পশুদের মেরে ফেলত। ভয়ে গ্রামের পরিবেশ তৈরি করার জন্য অঘরী তার ভূতদের দিয়ে মাঠে অদ্ভুত নাচ করাতো। মাঝরাতে গ্রামে আগুনের গোলা উঠতে দেখা যেত, যা আসলে অঘরীর মন্ত্রতন্ত্রের অংশ ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে গ্রামের মানুষরা মনে করত দেবতার অভিশাপ নেমে এসেছে। ওদিকে কালশক্তি নিজের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তপস্যা করতে থাকে। অঘরী গ্রামবাসীদের ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের অভিশাপ দিত। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো, তাকে অশুভ আত্মারা রাতের বেলা ধরে নিয়ে যেত। এদিকে অঘরী অত্যাচার করতে থাকে। অনেকেই পরে পাগল হয়ে ফিরে আসতো, আর কেউ আর কখনো ফিরেই আসতো না। এই ঘটনাগুলি আরো বেশি ভয় ছড়াতো। অঘরী জানতো যে শিশুদের ওপর অত্যাচার করলে, আঘাত করলে মানুষ আরো বেশি আতঙ্কিত হবে, কারণ তাদেরকে বাঁচানোর আর কেউ নেই। অঘরী যা বলবে তাই হবে। সে ভূতদের দিয়ে শিশুদের ঘুমের সময় ভয় দেখাতো। অনেক শিশু ঘুমের মধ্যে চিৎকার করত এবং অসুস্থ হয়ে পড়ত। গ্রামবাসীরা এসব ঘটনার জন্য অঘরীকে দায়ী করলেও তার শক্তির বিরুদ্ধে তারা কিছুই করতে পারত না। অঘরী মাঝে মধ্যে নিজের শক্তি প্রদর্শন করত। সে গ্রামের কেন্দ্রস্থলে গিয়ে বড় বড় যজ্ঞ করত এবং সেখানে দুষ্ট আত্মাদের প্রকাশ করত। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা আরো ভীত হয়ে পড়ত। অঘরীর মন্ত্র এতই শক্তিশালী ছিল যে সে কালো মেঘ ডেকে আনতে পারত। গ্রামে ঝড় এবং বজ্রপাতের মতো কাণ্ড ঘটিয়ে সে গ্রামের প্রকৃতির সঙ্গেও ছায়াযুদ্ধ করত। ফসল নষ্ট হয়ে যেত, আর গ্রামবাসীরা বুঝতে পারত না কিভাবে এই অশুভ শক্তিকে থামানো যায়। অঘরীর এমন কর্মকাণ্ডে গ্রামের মানুষরা অসহায় হয়ে পড়েছিল। তারা জানতো যে শুধু কাল শক্তি তান্ত্রিকই তাদের রক্ষা করতে পারে, কিন্তু কাল শক্তি তখন শক্তিহীন। তাই গ্রামবাসীরা একদিকে অঘরীর ভয়ে আতঙ্কিত ছিল, অন্যদিকে কাল শক্তির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কাল শক্তি যখন তার সমস্ত হারানো শক্তি ফিরে পেল, তখন সে জানতো যে অঘরী এবং তার দুষ্টু আত্মাদের পরাজিত করতে হলে তাকে শক্তির সঙ্গে বুদ্ধির ব্যবহার করতে হবে। তাই নতুন শক্তি ছিল আরো গভীর এবং অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য নিখুঁত। এক ভয়ঙ্কর অমাবস্যা রাতে যখন অঘরী তার সবচেয়ে শক্তিশালী যজ্ঞের আয়োজন করেছিল, কালশক্তি গ্রামে ফিরে এসে ঘোষণা করল, অঘরীর রাজত্ব শেষ হবে আজ। তোমরা ভয়ের চক্র থেকে মুক্তি পাবে। গ্রামবাসীদের সাহস জোগানোর পাশাপাশি কালশক্তি গোপনে তার তান্ত্রিক যন্ত্র এবং মন্ত্র প্রস্তুত করতে শুরু করলো। কালশক্তি শিবের দেওয়া পঞ্চমন্ত্রকে আরো উন্নত করেছিল। এই মন্ত্র সরাসরি অশুভ শক্তি ধ্বংস করার ক্ষমতা রাখত। সে একটি অগ্নিচক্র তৈরি করলো,
যা দুষ্ট আত্মাদের বন্দি করতে সক্ষম ছিল। যুদ্ধের আগের রাতে কালশক্তি গভীর ধ্যানে বসে শিবের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে, কিন্তু অঘরীর ক্ষমতা ছিল অসীম। তাই সে ভেবেছিল এবারে কালশক্তিকে আর ছেড়ে দেব না, বন্দি করে নেব। অমাবস্যার রাতে অঘরী তার দুষ্টু আত্মাদের মুক্ত করে গ্রামে আক্রমণ শুরু করে। গ্রাম ঢেকে যায় কালো মেঘে, বাতাসে ভয়ের আওয়াজ আর আগুনের গোলা উঠতে থাকে। চারিদিকে মানুষের চিৎকার, কান্না, যেন মানুষ আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। সেই সময় কালশক্তি তার হাতে ত্রিশূল নিয়ে প্রেত সেনার সামনে উপস্থিত হয়। কালশক্তি তার অগ্নিচক্র ব্যবহার করে দুষ্ট আত্মাদের একে একে বন্দি করতে শুরু করে। অশুভ শক্তির আত্মারা তার মন্ত্রের সামনে দুর্বল হয়ে পড়ে। দুষ্ট আত্মাদের সরাসরি ধ্বংস না করে কালশক্তি তাদের শিবলিঙ্গের সামনে নিয়ে গিয়ে বশীভূত করে। অঘরী বুঝতে পারে যে তার প্রেত সেনা দুর্বল হয়ে পড়ছে। সে নিজের মন্ত্রশক্তি ব্যবহার করে কালশক্তিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। একটি শক্তিশালী ধোঁয়ার ঘূর্ণি করে সে কালশক্তিকে আঘাত করে, কিন্তু কালশক্তি শিবের বর পাওয়া কর্ম মন্ত্র ব্যবহার করে সেই আক্রমণ ফেরত পাঠায়। সে একটি দানব আকৃতির অশুভ আত্মাকে মুক্ত করে, যা গ্রামে ধ্বংসযজ্ঞ শুরু করে। কালশক্তি সেই দানবকে বশীভূত করার জন্য তার ত্রিশূলের ব্যবহার করে। ত্রিশূল দানবের বুকে বিদ্ধ করে এবং পঞ্চমন্ত্র উচ্চারণ করে তাকে ধ্বংস করে। অঘরী এবার সরাসরি কালশক্তির সঙ্গে লড়াই শুরু করে। অঘরী কালী মন্ত্র ব্যবহার করে কালশক্তিকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু কালশক্তি শিবলিঙ্গ থেকে পাওয়া শক্তি এবং নিজের তপস্যার অর্জিত শক্তি দিয়ে অঘরীর মন্ত্রকে নষ্ট করে দেয়। যুদ্ধ দীর্ঘক্ষণ চলে, তবে কালশক্তি তার মন্ত্র দিয়ে অঘরীর আত্মাকে একটি শক্তিকুণ্ডলে বন্দি করে। শেষে কালশক্তি শিবলিঙ্গের সামনে অঘরীকে সম্পূর্ণ বশীভূত করে এবং তার সমস্ত শক্তি ধ্বংস করে দেয়। অঘরী আর কখনো ফিরে আসতে পারবে না, এমন একটি মন্ত্র দিয়ে তাকে বন্ধ করে দেয়। যুদ্ধ শেষ হলে গ্রামে শান্তি ফিরে আসে। কালশক্তি গ্রামবাসীদের সামনে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো এই ধরনের অশুভ শক্তিকে গ্রামে প্রবেশ করতে দেবে না। গ্রামবাসীরা তাকে সম্মান জানায় এবং তার ত্যাগের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেয়। এভাবেই কালশক্তি তার ধৈর্য, শক্তি এবং বুদ্ধির মাধ্যমে অঘরী ও তার ভূতদের পরাজিত করে গ্রামে শান্তি প্রতিষ্ঠা করে। আজকের শেষ গল্প অদ্ভুত একটি ভৌতিক কাহিনী। হঠাৎ করে আগুনে পুড়তে থাকা কোনো মৃতদেহ যদি জ্বলন্ত অবস্থায় উঠে বসে কেমন লাগবে? সেই দৃশ্য আর সময়টা যদি হয় রাত 1টা। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক কাহিনী, অমাবস্যার রাতে জীবন্ত মৃতদেহ। ছোটবেলা থেকেই রোহিত খুব দুরন্ত প্রকৃতির একটা ছেলে। পড়াশোনাতেও সেভাবে মন না থাকায় ছোটবেলাতেই সে পাড়ার মোড়ে একটা সাইকেল দোকান খুলে সাইকেল চালায়। বরাবরই তার সাহস একটু বেশি। রাত পর্যন্ত সে দোকানে কাজ করে আর সে প্রতিদিন ঘুরে ঘুরে বাড়ি ফেরে। পাড়ার সমস্ত ছেলেরা অবশ্য মাঝে মধ্যে তার দোকানে গিয়ে আড্ডা দেয়। হঠাৎ একদিন রোহিত বলল, শোন, তোরা আজ এখানে এসে ভালোই করেছিস। আজ ভাবছিলাম একটা মুরগি এনে এখানেই রান্না করে নেব, একসাথে খেয়ে নেব, অনেকদিন ফিস্ট হয়নি। রোহিতের বন্ধুরা আড্ডা মারতে এসেছে, সেই সুযোগে রোহিত কথাটা বলল। তখন একটা বন্ধু বলে উঠল, ঠিক বলেছিস রোহিত, হ্যাঁ দরকার হলে আমরা চাঁদা দেব, তবে হ্যাঁ সাথে মদটাও রাখতে হবে। হ্যাঁ ভাই হ্যাঁ, ওটা কিন্তু মাস্ট। ঠিক তখনই পাড়ার রমেন এসে বলল, আরে রোহিত,
ও সুজয় আর মন্টু আছিস দেখছি। চল সবাই, পাড়ার নগেন খুড়ো হঠাৎ মারা গেছে, তাই আমরা পাড়ার ছেলেরা না এগিয়ে গেলে কে যাবে বল? রোহিত বলল, আরে আমরা কি যাব না বলেছি? তাড়াতাড়ি চলো, আজ অমাবস্যা রাত, তার উপর আকাশের অবস্থা ভালো নয়। রমেন বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তাই কাঠ কাটতে হবে, শ্মশানে পোড়াতে হবে। ওখানে জেনারেটর আর লাইট নিয়ে চলে গেছে কিছুজন, চল যাই আমরা। রোহিত দোকান বন্ধ করে সুজয় ও মন্টুকে সাথে নিয়ে রমেনের সাথে নগেন খুড়োর বাড়িতে গেল। পাড়ার একটা জেঠু বলল, আরে রোহিত তুই এসেছিস, শোন বাবা, তুই কুড়ুলটা নে আর এই আম গাছটা থেকে কিছু ডাল কেটে নে। কয়েকজন মানুষ এগিয়ে গেছে কিছুক্ষণ আগেই, কাঠ কাটতে ব্যস্ত। কিছুক্ষণ পর সবাই মৃতদেহকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্মশানে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত 12টা বেজে গেল। অমাবস্যার রাত, শুধুমাত্র শ্মশানে দুটো আলো ছাড়া চারপাশ ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার এতটাই যেন গিলতে আসছে। চারিদিক চুপচাপ শান্ত। হঠাৎ করে দূরে কোনো বিড়াল চেঁচিয়ে উঠল। মন্টু বলল, রোহিত এত রাতে এখানে বিড়াল? রোহিত ঠাট্টা করে বলল, ও মরা পড়ানো দেখতে এসেছে। তুই বেশি না বকে কাঠগুলো তাড়াতাড়ি কাটতো, তাড়াতাড়ি সাজা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর তোর ভয় লাগলে ওখানে গিয়ে একটু মদ খেয়ে নে, দেখবি অন্ধকার বলে আর কিচ্ছু থাকবে না। আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে। রোহিত হঠাৎ করে খেয়াল করে বিদ্যুতের আলোতে দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পরের বার বিদ্যুৎ চমকালে কেউ নেই। আরে কে ওখানে, কে ওখানে, কে? কাউকে আমি ওখানে দেখলাম। আমরা কজন আছি এখানে? রমেন বলল, 12 জন। তাহলে ওখানে কে ছিল? কি হয়েছে রোহিত, কি হয়েছে? তোদের মধ্যে ওখানে কি কেউ ছিল? কি হয়েছে বলতো? রমেন বলল, আমরা সবাই তো এখানেই আছি, তুই কি একটু বেশি খেয়ে ফেলেছিস? রোহিত বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি কাজটা শেষ করো, তাড়াতাড়ি আগুন দিতে হবে, ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো। যখনই আগুন দিতে যাচ্ছে তখনই আগুন নিভে যাচ্ছে। সকলের মনে ভয় বাসা বাঁধতে শুরু করলো। এটা কেন হচ্ছে? এটা কোনো আত্মার কাজ নয় তো? এমনটা তো কোনো দিন হয় না। অমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। জ্বলছে দুটো ল্যাম্প, বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাস বইছে। তারা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো, বাতাসটা একটু কমলে আবার আগুন দেবে। কিছুক্ষণ পর আগুন দেওয়া হয়ে গেল, কিন্তু যে আগুন এতক্ষণ জ্বলছিল না সেটা এখন দাউ দাউ করে জ্বলছে। সবাই চিতার চারপাশে দাঁড়িয়ে সেটা দেখতে দেখতেই পিছনে ঘুরে দেখে লাইটগুলো বন্ধ হয়ে গেছে। শ্মশানে চিতার আগুন ছাড়া আর কোনো আলো নেই। দূরে বিড়াল চিৎকার করছে, আরও কিছু শব্দ যেন ভেসে আসছে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে অনেকজন বলল, জোরে আগুন জ্বলতে শুরু করেছে, পুড়ে শেষ হয়ে যাবে, চল আমরা সবাই বাড়ি চলে যাই, আমাদের ভয় লাগছে। চারিদিকে লাইট বন্ধ হয়ে গেছে, চারিদিকে বিদঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সবাই আতঙ্কিত হয়ে গেছে। হঠাৎ করে দূরে একটা গাছের ডাল ভেঙে পড়ল। শ্মশান থেকে দূরে হলেও বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু একটা দেখা যাচ্ছে। সবাই ভালোভাবে দেখতে সবার হৃদস্পন্দন বেড়ে গেল, শরীরের লোম খাড়া হয়ে গেল। পেছনে জ্বলছে চিতা, আর সামনের গাছেই দাঁড়িয়ে আছে একটা কাপড় পরা মানুষ। ভয়ঙ্কর এক শব্দের পেছনে ঘুরে দেখে পুড়তে থাকা মৃত মানুষটা
চিতার ওপর উঠে বসে দাউ দাউ করে জ্বলছে। সেই ভয়ানক দৃশ্য দেখার পর সবাই ছুটে পালাচ্ছে। সবাই শ্মশানের পাশেই একটা ঘেরা জায়গায় সকলে মিলে বসে রাম নাম জপ করতে লাগলো। রাম 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 রাম, শুধুমাত্র রোহিত ছাড়া। রাম 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 রাম। সবাই একে অপরের হাত ধরেছে আর চিৎকার করছে, আমাদের বাঁচাও 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 বাঁচাও। কিন্তু তারা দেখলো রোহিত একটা বাঁশ দিয়ে মৃতদেহটাকে আবার শুইয়ে দিচ্ছে। ওরা একটা দীর্ঘশ্বাস ফেলে একজন বলে উঠল, আরে মাঝে মধ্যে মরা পুড়তে পুড়তে এমনটা হয়ে যায়। একজন বলে উঠল, তাহলে গাছে ওটা কি ছিল? অমাবস্যার অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সবাই সাহস করে এগিয়ে গিয়ে জেনারেটরটা চালিয়ে আলোগুলো জ্বালালো। বিদ্যুৎ তখনও চমকাচ্ছে। বিদ্যুতের আলোতে তারা ভালোভাবে দেখলো যে প্রচণ্ড বেগে বাতাস বইছিল, তাই শ্মশানে পড়ে থাকা কোনো একটা কাপড় উড়ে গিয়ে গাছের ডালে আটকে গেছে। সবাই তখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সবাই রোহিতের কাছে গিয়ে বলল, শুনেছি তোর সাহস আছে, তাই বলে এতটা বুঝতে পারিনি। রোহিত বলল, তাহলে একটা অ্যাডভেঞ্চার রাত গেল বল। চল পোড়ানো শেষ, এবার অস্থিটা নিয়ে বাড়ি ফিরব। শুনলেন আজকের ভৌতিক কাহিনী, অমাবস্যার রাতে জীবন্ত মৃতদেহ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কেউ গল্প পাঠাতে চাইলে কমেন্টসে জানাবেন। আমাদের ফেসবুকেও পেজ রয়েছে সন্দীপ ভৌতিক স্টোরি নামে, আপনারা সেখানেও ফলো করতে পারেন।